আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তোমরা সবাই জানো, সবাই অবগত রয়েছো যে 2024 শিক্ষাবর্ষে আমাদের ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী এই তিনটা ক্লাসের প্রত্যেকটা বই বা শিক্ষাক্রম পরিবর্তন হয়েছে। তো সবই নতুন বই এসছে এবার। তো আমরা আজকে শুরু করব নবম শ্রেণীর গণিত বই থেকে। আমরা ধীরে ধীরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম প্রত্যেকটা শ্রেণীরই সম্পূর্ণ বইয়ের গণিত সমাধান শেষ করব ইনশাল্লাহ। তোমাদের যেন কোনো সমস্যা না থাকে, একদম A to Z বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে। তো আজকে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে শুরু করছি। আমরা বইটা একটু পেজ উল্টিয়ে দেখি কি বলছে। আমরা প্রথমে দেখব হচ্ছে আমাদের সূচিপত্রটা। আচ্ছা, সূচিপত্র একটু খেয়াল করে দেখো এখানে কি বলছে। এখানে প্রথমে অভিজ্ঞতার শিরোনাম বা অধ্যায়ের নামগুলো বলা আছে, আর পাশে পৃষ্ঠা নম্বর বলা আছে যে কোন পৃষ্ঠায় আছে এগুলো। আচ্ছা, তাহলে প্রথম কি বলছে, প্রাত্যহিক জীবনের সেট, এটা রয়েছে 1 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত। এরপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে অনুক্রম ও ধারা, এটা রয়েছে 29 থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে লগারিদমের ধারণা ও প্রয়োগ, এটা রয়েছে 59 থেকে 80 পৃষ্ঠা পর্যন্ত। এরপর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, এটা রয়েছে 81 থেকে 112 পেজ পর্যন্ত। বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ, এটা রয়েছে 113 থেকে 140 পেজ পর্যন্ত। এরপরে পরিমাপে ত্রিকোণমিতি, এটা রয়েছে 141 থেকে 156। কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি 157 থেকে 178। সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ রয়েছে 179 থেকে 210 পৃষ্ঠা পর্যন্ত। এবং অবশেষে বিস্তার পরিমাপ, এটা রয়েছে 211 থেকে 235 পৃষ্ঠা পর্যন্ত। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে এর আগের বছরেরগুলোই গণিতের দুইটা পার্ট ছিল। যারা বিজ্ঞান বিভাগে ছিল বা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করত, সেটা হচ্ছে একটা জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত, আর একটা হচ্ছে হায়ার ম্যাথ বা উচ্চতর গণিত। তো তোমাদের এই বইটিতে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স কোনো ডিভিশন নেই বা কোনো ভাগ নেই। সো সবাইকেই এই একই বই পড়তে হবে, বা এই বইটার মধ্যেই তোমার সাধারণ গণিত এবং উচ্চতর গণিত দুটোরই কিছু মিক্স আপ রয়েছে। তো আমরা প্রথমে প্রাত্যহিক জীবনের সেট থেকে শুরু করব। আচ্ছা, আমরা চলে এসেছি আমাদের প্রথম পেজে। আর প্রথম পেজের এই জিনিসগুলো আমরা নেক্সটে শিখব, কেননা আমাদের প্রথমে এইটুকু প্রয়োজন হবে না জানার। আমরা কয়েকটা ক্লাস পর এগুলো জানবো, ঠিক আছে? তো আমরা পরের পেজ থেকে শুরু করি। আচ্ছা, এখানে কি বলছে দেখো, বলছে প্রাত্যহিক জীবনে সেট। এখানে বলা আছে যে প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বিষয়ের বই ছিল নিচের ফাঁকা ঘরে লেখো। এখানে বলছে যে তুমি যখন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতে তখন তোমার কোন কোন বই ছিল, যেমন বাংলা, গণিত, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ধর্ম ইত্যাদি ইত্যাদি এই বইগুলো ছিল। এখানে জাস্ট ওগুলো লিখতে হবে। এটা আমরা সামনে লিখব, এখন একটু জাস্ট বলে রাখি তোমাদের। এরপর দ্বিতীয়টাই কি বলছে, একটু মনে করে দেখো শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিলে তোমার রং পেন্সিলের সেটে কি কি রং ছিল। এখানে বলছে এই যে আমরা তো ছোটবেলায় রং পেন্সিলের এগুলো কিনতাম আমরা, তাই না? তো প্যাকেটের মধ্যে কি শুধু এক কালারের থাকতো রং পেন্সিল? না, এক কালারের থাকতো না। এক প্যাকেটের মধ্যে প্রায় অনেকটাই 6টা কালারের থাকতো, অনেকগুলোই 10টা বা অনেকগুলোই 12টা কালারের থাকতো। তাহলে আমরা সেট কি লিখতে পারি, রঙের নাম লিখব, লাল, নীল, গোলাপি, বেগুনি, আসমানি, সাদা, নীল এটসেট্রা। এগুলো আমরা লিখে দিব এখানে। এবার অবশেষে কি বলছে দেখো, তোমরা অনেকেই নিশ্চয়ই ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো। নিচে একটি ক্রিকেট খেলার সরঞ্জামের সেটের ছবি দেওয়া আছে। সেটটিতে কি কি রয়েছে সেগুলো দেখে পাশের ফাঁকা ঘরে লেখো। আচ্ছা, আমরা তো অনেকেই ক্রিকেট খেলা পছন্দ করি, তাই না? তো ক্রিকেট খেলতে কোন কোন জিনিসগুলো প্রয়োজন, এই সরঞ্জাম বলতে বোঝায় যে ক্রিকেট খেলতে কি কি জিনিস লাগে সেটাই হচ্ছে সরঞ্জাম। তো ক্রিকেট খেলতে আমাদের কি লাগে, ব্যাট, বল, গ্লাভস, ব্যাটিং গ্লাভস, উইকেট কিপিং গ্লাভস,
তাই না? তারপরে স্টাম্প, আরও অনেক কিছু লাগে, তো আমরা এখানে সেগুলো লিখে দেব। ঠিক আছে, তাহলেই এগুলো আমাদের হয়ে গেল। তো এখানে তেমন কিছু লেখা নেই, তোমরা একটু পড়ে নিবে। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, এবার আমরা দেখব সেট তত্ত্ব যিনি আবিষ্কার করেছেন তার সম্পর্কে একটু জানবো আমরা। আচ্ছা, এখানে বলা আছে সেট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর একজন হচ্ছে গণিতবিদ, উনি গণিতে অনেক দক্ষ ছিলেন বা বিখ্যাত ছিলেন। উনি জার্মানের অধিবাসী, জার্মানিতে থাকতেন, এর জন্য তাকে বলা হয় জার্মান। তো তার জন্ম হচ্ছে জার্মানিতে। ক্যান্টর এবং তার আজীবনের বন্ধু রিচার্ড ডেডকিল্ড চিঠি আদান প্রদান করে একমত হন যে সেট হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় রাখে। এটা তোমরা একটু দেখে নিবে, এখানে তেমন কিছু নেই। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি সেটের সংজ্ঞা আমরা এখান থেকে পেতে পারি। এটা হচ্ছে বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। আচ্ছা, সেট বলতে যে শুধু বাস্তবই হবে এরকম কিছু না, অবাস্তব বা জড় এরকম কিছু হতে পারে কিন্তু সেট, বা যে কোনো কিছুর সংগ্রহকেই আমরা সেট বলতে পারি। ঠিক আছে, তোমরা একটু মুখস্থ করে নিবে কষ্ট করে এটা। আচ্ছা, এবার আমরা দেখব গণিতে সেটের প্রয়োজনীয়তাটা কি। এখানে বলছে তোমরা এতক্ষণে নিশ্চয়ই ভাবতে শুরু করেছো যে গণিতে সেটের কি প্রয়োজন। নিচের উদাহরণটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে তোমাদের কাছে সেটের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে যাবে। একটি উদাহরণ দেওয়া আছে এখানে, চলো উদাহরণটি পড়ি আমরা। বলছে মিতুদের বিদ্যালয়ের 16 জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল, যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল যার পূর্ণমান ছিল 100। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মধ্যে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে। যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 60%-এর বেশি তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। আচ্ছা, এখানে বোঝাতে চেয়েছে যে মিতুদের বিদ্যালয় থেকে 16 জন শিক্ষার্থী, 16 জন ছাত্রছাত্রী একটি গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল। গণিত অলিম্পিয়াড বলতে বোঝায় গণিতের একটি প্রতিযোগিতা, এবং বুদ্ধি কার কীরকম বুদ্ধি সেটা যাচাই করার জন্য একটা প্রতিযোগিতা, এটা একটি পরীক্ষা হয়, এবং যেটার মান ছিল হচ্ছে 100 মার্কের। 100-র মধ্যে কে কত পেয়েছে সেটাই যে এখানে বলা আছে। নাম দেওয়া আছে, পাশে প্রাপ্ত নম্বর, নাম নম্বর, নাম নম্বর, নাম নম্বর। তো এখানে বলছে যে যারা 60%-এর বেশি, 60% বলতে বোঝায় 100-তে 60 বা 100-র মধ্যে 60 মার্ক, যারা 100-র মধ্যে 60 মার্ক পাবে তারাই জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে বিদ্যালয়ের। আর যারা 60 মার্কের কম পাবে তারা কি, তারা বাদ পড়ে যাবে। তো চলো আমরা একটু দেখি যে 60% বা 60-এর কম কয়জন পেয়েছে। তাহলে আমরা পেয়ে যাবো যে 60-এর বেশি কয়জন পেল। এই যে সাগর, ও পেয়েছে 58, তাহলে একটা। সেলিম 33, আর একটা, দুটো। দীপ্তি 45, আর একটা, তিনটা। রওশন 35, এটা আর একটা। তাহলে এখানে হলো 4 জন, এখানে সবাই 60-এর উপরে। মারুফ পেয়েছে 50, তাহলে কি ও বাদ পড়ে যাবে। কয়টা হলো, 5টা। আর একটা হচ্ছে আকাশ 59, 1 মার্কের জন্য কম পেয়েছে, তাহলে আকাশও বাদ পড়ে যাবে। তাহলে কয়জন বাদ পড়ছে, আকাশ, মারুফ, রওশন, দীপ্তি, সেলিম এবং সাগর, এই 6 জন বাদ পড়বে। তাহলে 16 জনের মধ্যে বাদ পড়ছে 6 জন, তাহলে 16 জনের মধ্যে ওই যে জাতীয় পর্যায়ে কয়জন যাবে, 10 জন। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, চলো এবার দেখি পাশের পেজে কি বলছে। নিচে একটু পড়ে দেখি আমরা কি বলছে। বলছে এখন উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সমূহের মধ্যে 60%-এর অধিক নম্বর সমূহকে এ, মানে 60-এর উপরে যারা পেয়েছে সেই নম্বরগুলোকে এ, এবং 60%-এর কম বা 60-এর কম যারা পেয়েছে তাদেরকে বি দ্বারা প্রকাশ করা হবে। তাহলে 60-এর উপরে যে নম্বরগুলো সেগুলোকে এ সেট দিয়ে লিখবো, আর 60-এর নিচে যেগুলো সেগুলোকে বি দিয়ে লিখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে 60-এর উপরে যে নম্বরগুলো সেগুলো হচ্ছে এ সেট। তাহলে 60-এর উপরে কি ছিল, 72, 79, 63, 90, 77, 74, 81, 78, 76 এবং 80। আর বি সেট আমাদের কি বলেছে,
বি সেট বলেছে 60-এর কম মার্ক। তাহলে 60-এর কম কত কত পেয়েছে? 58, 33, 45, 35, 50 এবং 59। এগুলো হচ্ছে যে এখান থেকে আমরা যে ছক দেখলাম না মার্কের, এখান থেকে 60-এর উপরে যেগুলো পেয়েছে সেগুলো হচ্ছে এ সেট, আর 60-এর নিচে যেগুলো পেয়েছে সেগুলো হচ্ছে বি সেট। এই যে এখানে লেখা হয়েছে জিনিসগুলো। এ থেকে আমরা কি বুঝতে পারলাম? দেখো, আমরা নিচের বিষয়গুলো স্পষ্টই বুঝতে পেরেছি। 60%-এর অধিক নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি। তার মানে কি? আমাদের মোট জনসংখ্যা ছিল, ছাত্রছাত্রী ছিল 16 জন। এর মধ্যে 10 জন পেয়েছে কি? এই যে কয়জন? 10 জন পেয়েছে 60-এর উপরে, আর 6 জন পেয়েছে 60-এর কম। তাহলে কি 60% বা 60 ভাগের বেশি পেয়েছে হচ্ছে অর্ধেকেরও বেশি। 60%-এর অধিক নম্বর বা 60-এর উপর পেয়েছে এরা হচ্ছে অর্ধেক শিক্ষার্থীরও বেশি। 16 জনের মধ্যে অর্ধেক কত? 8। তাহলে কি 8 জনেরও বেশি, 10 জন পেয়েছে হচ্ছে 60-এর উপরে। তাহলে এটা বলতে 60%-এর বেশি নম্বর পেয়েছে অর্ধেক শিক্ষার্থীরও বেশি জন। দ্বিতীয়টা বলছে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় 1/3 শিক্ষার্থী 60%-এর কম নম্বর পেয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মানে যারা বা যে 16 জন শিক্ষার্থী অংশগ্রহণ করলো তাদের মধ্যে 1/3। 1/3 বলতে কি বোঝায়? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ শিক্ষার্থী 60%-এর কম নম্বর পেয়েছে। আচ্ছা, আমরা 16কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5 দশমিক সামথিং। 16কে তো 3 দিয়ে একদম এক্স্যাক্টলি ভাগ করা যায় না, তো 5-এর সামান্য একটু বেশি, তাই না? তাহলে কি বলছে? এই যে আমরা 60-এর কম পেয়েছি কয়জন? 1, 2, 3, 4, 5, 6, 6 জন। আর হচ্ছে 16-র 33% কত? হ্যাঁ, এখানে বলছে 16 জন, টোটাল 16 জনের মধ্যে 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে 16 জনের মধ্যে 1 ভাগ হচ্ছে কতজন? 5 থেকে 6 জন। হ্যাঁ, সেটাই পেয়েছে হচ্ছে 60%-এর নিচে। এই যে 2 নম্বর মিলল তাহলে আমাদের এখানে। আরেকটা বলছে 60%-এর নিচে প্রাপ্ত নম্বর সমূহ 33 থেকে 59-এর মধ্যে অবস্থিত। 60%-এর নিচে প্রাপ্ত নম্বরগুলো 33 থেকে 59-এর মধ্যে। এই যেখানে খেয়াল করো, সর্বনিম্ন নাম্বার কত? 33, মানে কমের মধ্যে। 60-এর নিচে সর্বনিম্ন হচ্ছে 33 আর সর্বোচ্চ হচ্ছে 59, সেটাই বলছে। তাহলে এখান থেকে আমরা 3টা পয়েন্ট এখানে বলা আছে। নিচে বলছে এছাড়াও আর কি কি বুঝতে পারলে তা নিচের ফাঁকা ঘরে লেখো। আচ্ছা, আমরা একটু দেখি আর কি লিখতে পারি। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এখানে আমরা এ সমান পেয়েছি কত? 10 জন। আমরা লিখলাম এ ইকুয়াল টু 10 জন। তাহলে আরো লিখতে পারি যে গণিত অলিম্পিয়াডে যাবে, মানে কতজন যেতে পারবে। আমার টোটাল জনসংখ্যা ছিল কত ছাত্রছাত্রী? 16 জন, ঠিক আছে? আর 16 জনের মধ্যে কয়জন 60-এর উপর পেয়েছে? 10 জন। 16 জনের মধ্যে যাবে 10 জন। তাহলে এটাকে যদি আমি পার্সেন্টে প্রকাশ করি তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। আবার খেয়াল করো, গণিত অলিম্পিয়াডে যাবে 16 জনের মধ্যে 10 জন, আর এটাকে যদি আমি পার্সেন্টে প্রকাশ করি তাহলে 100%। এটা কাটাকাটি করলে বা 10 আর 100 গুণ করলে কত হয়? 1000। 1000কে 16 দিয়ে ভাগ করলে হয় 62.5%। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে যাবে হচ্ছে 62.5%, এইটা। তাহলে যাবে না কারা? 100 থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে সেটা বের হয়ে যাবে। তাহলে গণিত অলিম্পিয়াডে যাবে না হচ্ছে 100 মাইনাস 62.5, তাহলে বাদ দিলে হয় 37.5%। তাহলে আমাদের যাচ্ছে হচ্ছে এইটা। তাহলে 100-র মধ্যে যদি এইটা বাদ দেই, পার্সেন্টকে তো 100 দিয়ে প্রকাশ করা হয়, তাই না? তো আমার যাচ্ছে হচ্ছে 62.5%। আর আমি যদি টোটাল 100 থেকে এটা বিয়োগ করি তাহলেই পাবো হচ্ছে যে কারা যাচ্ছে না। আর এখানে আরেকটা বলতে পারি যে কোনো শিক্ষার্থী 33-এর কম নম্বর পায়নি। এই যে এখানে আমরা দেখলাম 60-এর কম মার্ক, সর্বনিম্ন মার্ক কত? 33। তাহলে কোনো শিক্ষার্থী 33-এর কম নম্বর পায়নি। আশা করছি তোমরা খুব সহজে এটা পূরণ করে ফেলতে পারবে। আচ্ছা, এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই, তোমরা জাস্ট একটু রিডিং পড়ে দেখবে। আমরা পরবর্তী পেজে চলে যাই। আমরা পরবর্তী পেজে চলে আসলাম। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি যে সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, এই যে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করতে হয়। আচ্ছা, একটু খেয়াল করি পরবর্তী পেজে।
বলছে যে এটা জোড়ায় কাজ করতে হবে, সেটে প্রকাশ করো। এক হচ্ছে অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট, অর্থাৎ যে প্রথম পেজে যেটা দেখলাম যে অষ্টম শ্রেণীতে কি কি বই ছিল সেটার সেট। এরপর 2 নম্বর বলছে তোমার রং পেন্সিলের রঙের সেট, রং পেন্সিল কোন কোন রঙের হয় সেগুলো। আর ছবিতে যে দেওয়া ছিল ক্রিকেট খেলার সরঞ্জামের সেট, বা ক্রিকেট খেলতে কি কি লাগে সেগুলো। চলো আমরা একটু দেখি। প্রথমটা কি বলছে, অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট। তাহলে আমরা একটু দেখি কি লিখতে পারি আমরা বইয়ের সেটগুলো। আচ্ছা, তাহলে অষ্টম শ্রেণীর বইয়ের সেট। অষ্টম শ্রেণীতে কি কি বই আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। কি বই থাকে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি, ইসলাম ধর্ম শিক্ষা ইত্যাদি। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বইয়ের সেট গেল। সেকেন্ডটা কি বলছে, বলছে যে তোমার রং পেন্সিলের রঙের সেট। আচ্ছা, তাহলে রং পেন্সিলের রঙের সেট, রং পেন্সিলের রঙের সেট আমরা কি লিখতে পারি, অনেক কালার থাকে, লাল, নীল, সবুজ, কালো, আসমানি, গোলাপি। তোমরা চাইলে সাদা বা অন্যান্য কালারও এখানে লিখে দিতে পারো। ঠিক আছে, এবার শেষেরটা কি বলছে, আমাদের যে ছবিতে দেওয়া ছিল যে ক্রিকেট খেলার সরঞ্জামের সেট, ক্রিকেট খেলতে কি কি লাগে, চলো সেটা একটু দেখে আসি। ক্রিকেট খেলতে কি কি লাগে বলো তো। ক্রিকেট খেলতে লাগে হচ্ছে ব্যাট, বল, ব্যাটিং গ্লাভস, উইকেট কিপিং গ্লাভস, স্টাম্প, জার্সি, আরও অনেক কিছু। সেগুলো তোমরা ইচ্ছা হলে দিয়ে দিতে পারো। তো আশা করছি সেটগুলো তোমরা বুঝতে পেরেছো, এভাবেই সেটকে লিখে প্রকাশ করতে হয়। আচ্ছা, এবার আমরা দেখব সেট লেখার পদ্ধতি। সেট লিখতে তো কিছু নিয়ম লাগে, সেই নিয়মটা। প্রথমটা বলছে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে, যেমন ABC, XYZ ইত্যাদি দ্বারা প্রকাশ করতে হয়। সেটকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়, ABC, XYZ ইত্যাদি অক্ষর দ্বারা। পরেরটা বলছে কোন একটি সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুর সেটের সদস্য বা উপাদানকে এলিমেন্ট বলা হয়। উপাদানকে সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর ABC অথবা XYZ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। এখানে কি বলছিল, সেটকে হচ্ছে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, আর উপাদানকে, সেটের উপাদানকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়। এখানে যেমন B ইকুয়াল টু সেট অফ AB, এই যে B সমান হচ্ছে AB, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে এখানে A আর B, ছোট হাতের A আর Bটা কি হবে, B সেটের উপাদান, কেননা বড় হাতেরটা হচ্ছে সেট আর ছোট হাতের গুলো হচ্ছে উপাদান। ঠিক আছে, আর উপাদানকে প্রকাশের চিহ্ন হচ্ছে ই এর মতো অনেকটা আর কি, এটাকে বলা হয় এলিমেন্ট। এলিমেন্টের বাংলা অর্থ হচ্ছে উপাদান। তাহলে এটা হচ্ছে বি এর উপাদান, বিটাও বি এর উপাদান, আমরা আলাদা লিখতে পারি। এ হচ্ছে বি এর উপাদান, এ এলিমেন্ট বি, এর অর্থ হলো এ বি সেটের উপাদান। এটাকে এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি অথবা এ বিলংস টু বি, এটা বলা যায়। এখন মনে করো যদি সি বি এর উপাদান না হয়, এখানে বি সমান কি বা বি এর উপাদান কি, এ বি, ছোট হাতের এ বি, ছোট হাতের সি তো আর উপাদান না বি এর, তাই না। তাহলে কি লিখবো আমরা, সি ইজ নট এলিমেন্ট অফ বি, মানে এই যে এখানে কি এ হচ্ছে বি এর উপাদান ছিল এজন্য এলিমেন্ট, আর সি বড় হাতের বি এর উপাদান না এজন্য এলিমেন্ট দিয়ে কেটে দিতে হবে, এটাকে বলবো নট এলিমেন্ট, বা সি হচ্ছে বি এর উপাদান নয়। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি সি ইজ নট অ্যান এলিমেন্ট অফ বি অথবা সি ডাজ নট বিলং টু বি। এই কয়টাই হচ্ছে সেট লেখার মূলত পদ্ধতি। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে একক কাজ কি বলছে। বলছে 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে লেখো। 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে খালি ঘরে লেখো। তো মৌলিক উৎপাদক বলতে বোঝায় এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটাকে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আমরা মৌলিক সংখ্যা চেনার একটা ভিডিও দিয়েছি, তোমরা প্রয়োজন দেখে নিবে, আমি লিঙ্কটা দিয়ে দিব, যদি কারো দেখার প্রয়োজন হয় দেখে নিবে। তাহলে বলছে যে 210কে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়, চলো তোমাদের একটু করে দেখাই। তাহলে আমি ধরে নিলাম সেটকে তো কিছু একটা দিয়ে লেখা লাগে, এ বি সি বা এক্স ওয়াই জেড, আমি এ ধরে নিলাম যে 210 এর মৌলিক উৎপাদকের সেট হবে হচ্ছে এ। তাহলে 210কে আমরা আগে ভেঙে ফেলি। ভেঙে ফেলি বলতে আমরা যে লসাগু বের করি না যেভাবে, সেভাবেই
ভাগ ভাগ করে দেখাবো। আচ্ছা, তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা বলো তো? 2 না? তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দেখি। 2 দিয়ে 210কে ভাগ করলে হয় কত বলো তো? 105। আবার 105কে ভাগ করতে হবে। আচ্ছা, 2 দিয়ে তো আর যায় না এটাকে, তাই না? এবার 2 এর পরে মৌলিক সংখ্যা কোনটা আছে? 3। এবার 3 দিয়ে আমরা ভাগ করে দেখি। 3 দিয়ে 105কে ভাগ করা যায় কিনা বলো তো? ভাগ করা যায়। 3 দিয়ে 105কে ভাগ করলে হয় 35। ওকে, এবার কি আর 3 দিয়ে যাই? 3 দিয়ে যায় না। তাহলে এবার আমরা দেখি 3 এর পরে মৌলিক সংখ্যা কত আমাদের? 5। 5 দিয়ে 35কে ভাগ করলে হয় 7। 7কে তো আর ভাগ করা যায় না। তাহলে আমরা 210কে ভেঙে মৌলিক সংখ্যা পেলাম কয়টা? 2, 3, 5, 7, 4টা। এই 4টাই হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে লিখতে পারি, অতএব এই যে এ সমান কি ধরেছিলাম? 210 এর মৌলিক উৎপাদকের সেট। তাহলে এ সমান আমরা লিখতে পারি 2, 3, 5, 7। এই যে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আশা করছি তোমরা আজকে যেটুকু পড়লাম সব বুঝতে পেরেছো। আজ আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত এই 5টা পৃষ্ঠা পড়লাম। আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সব সমস্যার সমাধান করে দেওয়ার। তো তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি ফলো দিয়ে রাখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং নোটিফিকেশনটা অন করে রাখবে যেন ভিডিও আসা মাত্রই তোমরা পেয়ে যাও। আজ আমরা 1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত করলাম। আমরা পর্যায়ক্রমে সম্পূর্ণ গণিত বই 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ গণিত বইয়ের পুরো সমাধান ইনশাল্লাহ এই চ্যানেলেই করে দিব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।